নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ পর্যন্ত ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে এলো, তবে নতুন কিছু তথ্য আমাদের সামনে আসেনি। এগুলো আমরা জানতাম যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিত এবং শাসক দলের স্থানীয় নেতৃত্বের মদত ছিল, এবং এর পিছনেও রাজনৈতিক অঙ্ক আছে। যেখানে এই ঘটনাগুলো ঘটেছে সেই দুটো ওয়ার্ডে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে ছিল, কংগ্রেস এগিয়েছিল। তাই এমন একটা পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল রাজ্যের শাসক দলের পক্ষে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যাতে সম্পূর্ণ মেরুকরণ হয়। অর্থাৎ মুসলিম ভোট 100-র মধ্যে 98টা তৃণমূল কংগ্রেস পায়, আর ওখানে হিন্দু ভোটের কনসলিডেশন হলে ওই সব জায়গায় বিজেপি সুবিধা করতে পারবে না। বিজেপি সুবিধা করবে কান্দি, মুর্শিদাবাদ, বহরমপুর, ওই জায়গায়। তো এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে অনেকে বলেন। সেই জন্য প্রশাসনকে একেবারে নিষ্ক্রিয় রেখে এই তাণ্ডব লীলাকে চলতে দেওয়া হয়েছিল। ওই যে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় ভদ্রলোকের নাম, তিনি কি বলেছিলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 99% স্থানীয় লোক, একজন বলতে উত্তর দিনাজপুরে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, বহিরাগতরা তাণ্ডব করেছে, বিএসএফ গুলি চালিয়েছে, বিএসএফ বাচ্চা বাচ্চা ছেলেদের 5,000 টাকা দিয়েছিল পাথর ছোড়বার জন্য, বলেছিলেন না? হাইকোর্টে মামলা হয়েছিল, প্রধান বিচারপতি একটা ডিভিশন বেঞ্চ গঠন করে, সেই ডিভিশন বেঞ্চ 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করে, যার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার, হাইকোর্টের জুডিশিয়াল সার্ভিসের লোকজন 3 জন ছিলেন। তারা একটা 13 পাতার রিপোর্ট দিয়েছেন, এবং সেই 13 পাতার রিপোর্টের মোদ্দা কথা হচ্ছে, ক্রাক্স অফ দ্য ম্যাটার, রাজ্যের শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধিরা এই হিংসায় যুক্ত ছিলেন, তারা মদত দিয়েছেন, দুষ্কৃতীদের উৎসাহিত করেছেন, এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। রাধা গোবিন্দ দাস, চন্দন দাসের মৃতদেহ রাস্তায় পড়েছিল, সেখানকার মানুষ বলছে বারবার পুলিশকে ফোন করলেও পুলিশ আসেনি, তারা কিন্তু খুব একটা বেশি দূরে ছিল না। অর্থাৎ এটা পরিকল্পিত। মাননীয়া বলেছিলেন না, আমি সব জানি, সংবাদ মাধ্যম ভুল ন্যারেটিভ তুলে ধরছে, আরো কিছু তথ্য আসলে তিনি সব ফাঁস করে দেবেন। ঘটনাস্থলে গেলেন 1 মাস পরে, তাও তো ওই মুর্শিদাবাদে আর বিডিও অফিসে বসে কাজ সারলেন, কারণ উনি জানেন কি হয়েছে। শাক দিয়ে মাছ ডাকার পুরনো অভ্যাসনার দীর্ঘদিন, এবং উনি একটা স্টেট অফ ডিনায়ালে থাকেন, কদাচিৎ সত্যি কথা বলেন, এটা বাস্তব। তা এখন ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্টে তো আসল সত্যটা জানা গেল। ঝুলি থেকে তো বেড়ালটা বেরিয়ে এলো, বিড়ালটাকে তো আর লুকিয়ে রাখতে পারলেন না মাননীয়া এবং তার সঙ্গী সাথীরা। উনি কখনো না দায় নেন না, জানেন তো। সরকারের কোনো যদি অ্যাচিভমেন্ট, প্রশংসা পায়, সঙ্গে সঙ্গে নিজের হাসি মুখের ছবি সংবাদপত্রে, টিভি চ্যানেলে, সমাজ মাধ্যমে। আর সরকার কোনো দুষ্কর্ম করলে বিরোধীদের দোষ, আদালত, আইনজীবী, সংবাদ মাধ্যম, উনি জানেন না, কিচ্ছু জানেন না। দোয়া ভাজা মাছটা উল্টে খেতে জানে না ওনার সরকার। কত এক্সাম্পল দেব, ওনার এই অসত্য বাসনের দিন কাবার হয়ে যাবে। সবকিছুতেই অন্যের চক্রান্ত লেখা, এটা ওনার দীর্ঘদিনের ট্র্যাডিশন। আর উনি সব কিছুর ঊর্ধ্বে। বাংলায় সবাই জানে ওনার অঙ্গুলি এলন ছাড়া প্রশাসনে একটা গাছের পাতাও নড়ে না। স্বীকার করতে দোষ কি যে আমাদের দলের কিছু লোকের সঙ্গে যুক্ত ছিল। ওই যে এলানে জাং বলেছিল না, ধুলিয়ান পুরসভার প্রাক্তন পুরপ্রধান, তার নাম তো আছে।
মদত দেওয়ার। এখন এরা তো অস্বীকার করবেই, তাই বলে কি বাস্তবটাকে অস্বীকার করা যায়? ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে এক্সটেন্সিভলি কথা বলেছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের সদস্যরা। এদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় বা আনুগত্য নেই। আদালত নিযুক্ত কমিটি, তারা আদালতকে রিপোর্টটা দিয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন নয়। তাহলে নয় বলতে পারত যে রাজ্যের শাসক দলকে বিব্রত করার জন্য এসব করা হয়েছে। তাহলে আদালত নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্টে এই তথ্যগুলো এসছে। এখন তৃণমূল বলছে বিজেপির কারসাজি। এ তো আদালতের দিকে প্রশ্ন তোলা। এদের একটা টেন্ডেন্সি আছে, আদালত, বিচারপতি সবাইকে এরা কাঠগড়ায় তোলে নিজেদের মনোপুত না হলে। মানুষ জানেন তো কি হয়েছে মুর্শিদাবাদে, জানে। এতদিন সত্যর আগে লুকিয়ে রাখার চেষ্টা করছিল শাসক দল, এবং এবার সত্যটা বেআব্রু হয়ে গেল। মেরুকরণটাকে সম্পূর্ণ করবার জন্য এই কাণ্ডটা করেছিল শাসক দলের স্থানীয় নেতৃত্ব। দেখুন, মুসলমান ভোট দক্ষিণবঙ্গে তৃণমূল একচেটিয়া পেলেও উত্তরবঙ্গে পায়নি। বামেরা আসন জিততে পারেনি ঠিকই মুর্শিদাবাদে, কিন্তু প্রচুর ভোট পেয়েছে। কংগ্রেস কিন্তু মালদার একটা আসন জিতেছে। তাহলে সেই প্রবণতা যদি বজায় থাকে, উত্তরবঙ্গের 54টা আসন আর আপনার মুর্শিদাবাদ জেলার 22টা আসন, মোট 76টা আসনে যদি মুসলমান ভোট বাম কংগ্রেসের দিকে কিছুটা ঝুঁকে যায়, তাহলে তৃণমূলের বিপদ। বিজেপির তো সুবিধা, বিজেপি তো মুসলমান ভোট পাবে এক্সপেক্ট করে না, তারা হিন্দু ভোটের কনসলিডেট করে। এটা তাদের ঘোষিত নীতি। তাহলে ওই 76টা আসনে বাম কংগ্রেস, 76টা আসনে অনেকগুলোই বাম কংগ্রেস যদি সাইজেবল ভোট পায়, তৃণমূলের যাত্রাভঙ্গ হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না, এবং সেই জন্যই সম্পূর্ণ পোলারাইজেশন যাতে হয়, তার জন্যই শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই কাণ্ডটা করেছেন বলে অনেক এক্সপার্ট বলছেন। এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্টে তো তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দিকে সরাসরি আঙুল তোলা হয়েছে যে তারা রেসপন্সিবল, পুলিশ রেসপন্সিবল। পুলিশ একেবারে নিজেদের গৃহবন্দী করে রেখেছিল। পুলিশও কি আতঙ্কিত দুষ্কৃতীদের তাণ্ডবে? পুলিশ যদি আতঙ্কিত হয়, তো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? এটাই হচ্ছে বাস্তব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই সত্যটা বেরিয়ে এসছে বলে তৃণমূলের গায়ে চালা করছে। দেখুন, এ তো একটা আসপেক্ট। ওই এসএসসি নিয়ে অনেক জল গড়াবে। ওই র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা অযোগ্য, দাগী, তারা বসতে পারবে না পরীক্ষায়। এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগে দুর্নীতির সওয়াল জবাব চলছে আদালতে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলছে জানেন? যে নিয়ম ভঙ্গ করার অর্থ নাকি দুর্নীতি নয়। তাই দুর্নীতির অর্থ কি? নিয়ম ভঙ্গই বা হলো কেন? মেনে নিচ্ছে নিয়ম ভঙ্গ হয়েছে। মমতা ব্যানার্জির হাতে। আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জাম্প নিয়ে, তার অর্ডার দেখেছেন। শুক্রবারও আরেকটা কেস আছে। স্ট্যান্ড তো খুব ক্লিয়ার। যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে, জেনারেল রিভিউতে কিছু হবে না। প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য। পুরো বিষয়টা মমতা ব্যানার্জির হাতে। এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে। বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয়। বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক, সবাই জানে। সরকারের এজি বলছে দাঁড়িয়ে, আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। ডিএ, ওবিসি 26,000, আর আসছে প্রাইমারি। এই 4টাতেই পিসি
জাফরাবাদে যে বাবা ছেলেকে খুন করা হলো, কোর্ট নিযুক্ত যে কমিটি এনআইএ বলছে আমি তারা অ্যাপ্লিকেন্ট report তো দিয়েছে যে আমি তো আবেদনকারী। শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার 1 নম্বর অ্যাপ্লিকেন্ট আমি। মেনে নিচ্ছে নিয়মভঙ্গ হয়েছে, অদ্ভুত যুক্তি দিচ্ছে। নিয়মভঙ্গ করার অর্থ এই নয় যে দুর্নীতি হচ্ছে, সওয়াল জবাব চলছে, দেখা যাক। কিন্তু এসএসসির ধাক্কা রাজ্য সরকার সহজে মুছতে পারবে না, এর জল অনেক দূর করাবে। এসএসসি নামক প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তো ঠগের বাড়ির বোঝ। তারা যদি আবার পরীক্ষা নেয়, আমার মনে সন্দেহ আছে আবার না কোনো ঘাপলা করে। ঘাপলা যারা করে তারা এখনো আছে প্রশাসনের অভ্যন্তরে, তারা বেরিয়ে যায়নি। আমার তো মনে হয় যে সমস্ত আইনজীবীরা সওয়াল করছেন সুপ্রিম কোর্টে, তারা গিয়ে বলুন আদালতে বিচারপতিদের এজলাসে যে মাই লর্ড, এত ছেলে মেয়ে পরীক্ষা দেবেন সেই এসএসসির নিয়োগে, সেই পরীক্ষার ট্রান্সপারেন্সিকে এনশিওর করবার জন্য আপনাদের হস্তক্ষেপ দরকার। আপনারা এমন একটা মেকানিজম ইভলভ করুন পরীক্ষার জন্য, বা আপনারা সরাসরি তদারকি করুন, বা আপনাদের নিযুক্ত কোনো কমিটি পরীক্ষার তদারকি করুক। তা না হলে মানুষের আস্থা ফিরবে না। এসএসসি কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ঠগের বাড়ির বোঝ। কিন্তু যাই হোক, সব জায়গা থেকে বেড়ালগুলো বেরিয়ে আসছে ঝুড়ি থেকে, কিছুতেই আর ধামাচাপা দিতে পারছেন না। হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট শাসক দলের ভূমিকাকে আবার জনমানসে নিয়ে আসলো। সভাপতি বিজেপি সুর চড়িয়েছে, তারা তো চড়াবেই। শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে তো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠিত হয়েছে, এবং শুভেন্দুবাবু দাবি করছেন যে তাদের তোলা অভিযোগগুলোই শেষ পর্যন্ত মান্যতা পেল। মাননীয়া কি রিয়াক্ট করেন দেখা যাক। তিনি তো বলেন আদালতের বিষয় নিয়ে আমি কোনো কথা বলি না, কিন্তু এটা আদালতের গঠন করা কমিটির রিপোর্ট। সবজান্তা মুখপাত্র সবকিছু বলেন, ওনার কথা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু মাননীয়া তো বললেন যে আমি আদালতের বিষয়ে কোনো কথা বলি না। এখন তিনি মুখ খোলেন কিনা সেদিকে নজর দিতেই হবে।